যুদ্ধবিরতি যদি আমেরিকা ঘোষণাও করে, ইরান কিন্তু বলছে তারা যুদ্ধবিরতি ঘোষণা করবে না, বিকজ তাদের তিনটা দাবি আছে। তারা বলছে তারা নিজেরা সিজফায়ার করবে না, আমেরিকা করলে করতে পারবে, কিন্তু আমার দাবি এটাই, আদারওয়াইজ হরমুজ খুলবে না। কেন জানি মনে হয় ওভার এ পিরিয়ড অফ টাইম তারা কিন্তু বাস্তুচ্যুত হবে। পাকিস্তান নিউক্লিয়ার বোম দিবে ইরানে, এরকম একটা কথা সে বলেছে, যে এটা কি হতে পারে কিনা। প্রথম কথা হলো যে নিউক্লিয়ার বম, এই যে ট্রান্সফার অথবা মুভমেন্ট অফ নিউক্লিয়ার বম ইজ একটা, নিউক্লিয়ার যাদের পাওয়ার আছে সারা পৃথিবীর এই নিউক্লিয়ার সাইট গুলিকে কনস্ট্যান্ট স্যাটেলাইট অবজারভেশনের মধ্যে রাখা হয়, এবং এটা এমন ভাবে রাখা হয় যেন কোনোভাবেই কোনো মুভমেন্ট অফ এনি ওয়ারহেড, নিউক্লিয়ার ওয়ারহেডস এর মুভমেন্ট যেন এক নিমেষেই যেন সারা পৃথিবী, বিশেষ করে ওয়েস্ট যেন জানতে পারে। এই 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 মেকানিজম আছে। সুতরাং একটা এই ধরনের একটা একটা ওয়ারহেড, নিউক্লিয়ার ওয়ারহেড ট্রান্সফার করা এটা সম্ভব না। বাট 2 নম্বর হচ্ছে একজন দর্শক, টেকনোলজি তো দিতে পারে, বা বা কিভাবে এটাকে টেকনোলজি build উন্নয়ন, up করে। টেকনোলজি উন্নয়ন, বিকজ হোয়াট ইরান নিডস নাও, আমরা এখন দেখতে হবে যে কি, যে ইরান এখন মানে কিছু কিছু যারা নাকি সমর কৌশলবিদ আছে, তাদের কথা হচ্ছে যে ইরান ইসরায়েলকে পুশ করতে করতে এমন একটা জায়গায় যদি নেওয়া হয় যে যখন ইসরায়েল তার নিজেই নিউক্লিয়ার বোম ইউজ করবে ইরানের উপরে, এরকম একটা ঘটনা হতে পারে, এবং ইসরায়েল এটার জন্য কারো পারমিশনের অপেক্ষা করবে না, কারণ জানে যে ইসরায়েল ইরানকে আহ, এমন একটা জায়গায় নিয়ে যাবে যে সারা পৃথিবীর কাছে ইরান একটা ধ্বংসাত্মক এজেন্ট হিসাবে চিহ্নিত হবে, এরকম একটা অবস্থায় নিয়ে যেতে চায়। এবং এই কাজটা কিন্তু এখন দেখেন আপনি, ইসরায়েলের যে কাজটা, ওই যে গ্রেটার ইসরায়েল বা তাদের যে বাফার জোন বাড়ানোর জন্য তারা কি করছে, এখন কিন্তু তারা হিজবুল্লাহর নামে কিন্তু লেবাননের কিন্তু সাউথ সাইডটা কিন্তু অলমোস্ট গাজা বানায় ফেলতেছে। হুম। এবং তারা তারপরে কি করবে ওখানে, আমার ধারণা তারা হয়তো এটা এক্সটেন্ড করে সেটেলমেন্ট, এটা এর আগে একবার কিন্তু করেছিল, তখন কিন্তু একটা এগ্রিমেন্টের পরে কিন্তু আবার এটা ফেরত চলে আসছে। হিজবুল্লাহ মানে লেবানন থেকে জায়গা ছেড়ে দিয়ে আবার কিন্তু ফেরত পুরোনো জায়গায় আসছে, কিন্তু এবারে গেলে হয়তোবা তারা এটা ছাড়বে না। এক। 2 নম্বর হচ্ছে যে আমেরিকাতে যখন এগুলি চলতেছে, এই ইসরায়েল ইরানের সাথে যখন এগুলি চলতেছে, এই সময় একটা দর্শক একজন প্রশ্ন করেছিল যে প্রতিদিনই তারা এরকম মিসাইল পাচ্ছে, বিভিন্ন বেজের উপর আসতেছে, তারপরও আমেরিকা কিভাবে এই সমস্ত বেজ ব্যবহার করে ইরানের উপর অ্যাটাক করছে। আমি ওই সেই দর্শকের উদ্দেশ্যে বলছি, আমেরিকার কিন্তু প্রত্যেকটা বেজ কিন্তু যে তাকে যে বিমান হামলার জন্য ব্যবহার করা হবে তা কিন্তু না। কেউ এটা ব্যবহার করছে আপনার রাডার সিস্টেম দিয়ে, অর্থাৎ কেউ টার্গেটিং সিস্টেম যেটা আর কি, এইটা এই সাপোর্টগুলি বিভিন্ন বেজ থেকে পাচ্ছে। 27টা বেজ, এক একটা বেজের এক এক রকম রেসপন্স, কেউ রিফুয়েলিং এর কাজ করে, কেউ হচ্ছে আপনার মিড রেঞ্জ ইন্টারমিডিয়েট রিফুয়েলিং এর কাজ করে, কেউ হলো আপনার তাদের রিআর্মিং এর কাজ করে। সুতরাং এইখান থেকে ব্যবহার করে আপনার যে সরাসরি যুদ্ধে যাচ্ছে তা কিন্তু না। বিমান বিমান যেগুলি আসতেছে কিন্তু এগুলি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে আসতেছে। এখন যেহেতু আব্রাহাম লিঙ্কন একটা বেশ দূরে চলে গেছে, অর্থাৎ সাপোর্ট রেঞ্জের বাইরে চলে গেছে, এখন হয়তো বা তাদের জন্য ডিফিকাল্ট, তাদের রিফুয়েলিং কাজ করার কাজ দরকার ছিল, এবং রিফুয়েলিং যে প্লেনটা মানে K1335, এটা কিন্তু এটা ধ্বংস হয়ে যাওয়ার পরে কিন্তু একটু বেকায়দায় পড়েছে তারা। তো এইটা হলো এই দর্শকদের এই দুটা প্রশ্ন। আচ্ছা, মেরিন কোরের যে ল্যান্ড অবজেক্টিভ, ল্যান্ড অপারেশনের কথা বলেছেন, ওখানে আমি একটা জিনিস আমি আপনাদের বলতে চাই, এই অপারেশনের একটা টেকনিক্যাল, মানে এটাকে আমরা কোথায় অপারেশনটা করব, এই জায়গাটা, এই জিনিসটাকে সংক্ষেপে বলা হয় AOA, অ্যামফিবিয়াস অপারেশন এরিয়া। অ্যামফিবিয়াস অপারেশন এরিয়া হলো এখানে তিনটা, দুইটা ইনফ্রাস্ট্রাকচার ইজ আ মাস্ট। একটা হচ্ছে আপনার এয়ারপোর্ট থাকতে হবে, আর একটা হচ্ছে পোর্ট থাকতে হবে। কারণ এই মেরিন এবং এই এয়ারপোর্ট এবং পোর্ট কে যেন দখল করার পরে যেন এটাকে আবার রক্ষা করা যায়, সেই জন্য কিন্তু কিছু ল্যান্ড অবজেক্টিভ থাকতে হবে, বা মানে টেরেন স্পেস থাকতে হবে, বা ভূমি জায়গা লাগবে আর কি, যে এগুলিকে প্রতিরক্ষা করার জন্য। তো এই জিনিসটা কিন্তু মেরিন কোর যেটা দিয়ে করে, এটার পরে কিন্তু তারা ম্যাক্সিমাম 15 দিন সেলফ সাস্টেইন থাকতে পারে। মানে 15 দিনে কারো সহায়তা না হলেও চলে, যদি শত্রু তাদের উপরে অতিরিক্ত মানে প্রতিরক্ষামূলক ফায়ার না দেয়। এর মধ্যে কিন্তু তাকে নতুন ফোর্স এসে তাদেরকে কিন্তু রিলিফ করতে হবে। এটা কিন্তু মেরিন কোর এটা ক্লাসিক একটা অপারেশন। এর বাইরে কিন্তু এই ফর্মুলার বাইরে কিন্তু তারা যায় না।
এখানে একটা কথা বলেছেন আপনি যে ইরাক ওয়ার ওয়ানে মেরিন কোর অপারেশন করেছিল। হ্যাঁ করেছিল, কিন্তু উদ্দেশ্য ছিল ডাইভারশন, যুদ্ধে একটা ডিসিভ করা আর কি। এটা একটা বিরাট একটা, এটা একটা অনেক বড় একটা অপারেশন। ডিসিপশন একটা ইটসেলফ ইজ এন অপারেশন। মানে আমি একদিকে আমি যাচ্ছি, সব শত্রুকে আপনি ওইদিকে টানেন আর বাকি সব দিকে খালি করে ফেলেন। এবং সেইখান দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বিনা বাধাই কিন্তু আমেরিকান ফোর্স ঢুকে গেছে। তারা কুয়েতের একটা পোর্টে কি করেছে, তারা একটা ডিসিপশন মুভ করছে এবং সেইটাকে ঠেকানোর জন্য ইরাকি ফোর্সটা চলে গেছে। এবং ইরাকের যে সৌদি বর্ডারে এবং কুয়েত বর্ডারে যে বিরাট ডিপ্লয়মেন্ট ছিল ওটা ফাঁকা হয়ে গেছে এবং ওইখান দিয়ে কিন্তু আমেরিকান ফোর্স ঢুকে গেছে। ইরানের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। ইরানের ক্ষেত্রে এটা সম্ভব না, কারণ ইরানের পুরো কোস্ট লাইন কিন্তু ইজ হেভিলি ডিফেন্ডেড। আর ইরান এটা 20 বছর ধরে এই ডিফেন্স তৈরি করছে। এই সমস্ত 2-4টা বম্বার্ডমেন্টে কোনো কাজ হবে না। আপনারা যদি কেউ দ্বিতীয় মহাযুদ্ধের পিল বক্স গুলি দেখে থাকেন, আপনি ফ্রান্সে, ডেনমার্কে, এই সমস্ত জায়গায় যদি কেউ যেয়ে থাকে তারা দেখতে থাকবে যে এই এর থেকেও কিন্তু আরো অনেক অত্যাধুনিক করা হয়েছে। 20 বছর ধরে এই 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 যে প্রতিরক্ষা জায়গাগুলি তৈরি করা হয়েছে। সুতরাং ইরানের এই ল্যান্ড অপারেশন বাই মেরিন কোর ইজ, এটার চান্সেস অফ, এটাকে আমেরিকানরাই বলতেছে ইট ইজ গোইং টু বি সুইসাইডাল মিশন মেরিনদের জন্য। তো এই হলো আপনার মানে অপারেশনাল সাইডটা আমি বললাম। সেকেন্ড হচ্ছে আপনি ফরাদ ভাই এখানে বলে গেছেন ইরান কিন্তু যুদ্ধবিরতি যদি আমেরিকা ঘোষণাও করে, ইরান কিন্তু বলছে তারা যুদ্ধবিরতি ঘোষণা করবে না। বিকজ তাদের 3টা দাবি আছে এখানে। একটা দাবি হচ্ছে যে এই যে এতদিন যুদ্ধে যতগুলি লোক মারা গেছে এদের ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে, কারণ এটা বিনা কারণে তাদের উপর। সেকেন্ড হচ্ছে তারা বলছে যে এই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত বেজ সরায় নিতে হবে। এবং ইরানকে আরেকটা তার কন্ডিশন দিছে, ইরান যে সে যে একটা আক্রান্ত দেশ, সারা বিশ্ব দেখেছে, সে কাউকে আক্রান্ত করে নাই, সারা বিশ্ব দেখেছে। সুতরাং তাদের নিজস্ব প্রতিরক্ষা তৈরি করার অধিকার একটা স্বাধীন দেশ হিসেবে দিতে হবে এবং কোন রকম কন্ডিশন ছাড়া। আরেকটা জিনিস চাই তারা, ভবিষ্যতে ইসরায়েল বা আমেরিকা অ্যাটাক করবে না এটার একটা গ্যারান্টি চাই। এই গ্যারান্টি ক্লজ দিবে ইউএন অথবা ইন্টারন্যাশনাল পাওয়ার। এটা হলো তাদের দাবি, এটা হলো সিজ ফায়ারের জন্য তাদের দাবি। এবং তারা বলছে তারা নিজেরা সিজ ফায়ার করবে না, আমেরিকা করলে করতে পারবে, কিন্তু আমার দাবি এটাই, আদারওয়াইজ হরমুজ খুলবে না। এটা হলো তার কথা। আচ্ছা, এখন এখন আসছি আমি এর পরের ব্যাপার। এর আপনি একটা বললেন যে যদি ইরান জিতে যায় তাহলে ভবিষ্যৎটা কি। ভবিষ্যৎ কিন্তু প্রথম কথা হলো দেয়ার উইল বি এ ক্র্যাক ইন দি ফিনান্সিয়াল সিস্টেম। এই ডমিনেন্স অফ ডলার ইজ নট গোয়িং টু হ্যাপেন। এবং ইরান ওই হরমুজের সে কন্ডিশন রাখছে যে যারা ইউয়ানের বা অন্য কারেন্সিতে যারা ট্রেডিং করবে শুধু তাদের জাহাজ যাবে, এই কন্ডিশন কিন্তু তারা ইম্পোজ করবে। 2 নম্বর হচ্ছে, সেটা সব হচ্ছে যে আপনি এটা দেখেন। এমনও হয় কিনা ব্রিগেডিয়ার জেনারেল, এমনও হয় কিনা যে যেহেতু অমর হয়ে যাবে যুদ্ধ, এরপরে কি ইরানের সাথে পশ্চিমাদের একটা সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, স্বাভাবিক হবে এবং স্বাভাবিক হওয়ার সুযোগ আছে কিনা সেটা আমি বলছি। কতগুলি যে সে প্রেসার পয়েন্ট ক্রিয়েট করবে সেই জন্য। এর পরের যে কাজটা সেটা হচ্ছে যে এই যে যুদ্ধে, ইরানের যুদ্ধে কিন্তু জেতার মেইন কারণটা হচ্ছে যেটা বলা হয় তাদেরকে প্রক্সি নড, একটা টার্ম ইউজ করে প্রক্সি নড। হেজবুল্লাহ, হামাস এবং হুতি, এগুলি ছিল তাদের প্রক্সি নড। তো আমি বলবো হামাস হয়তো বা ততটা ইফেক্টিভ না, কিন্তু হিজবুল্লাহ এবং হুতি এই দুটা ছিল কিন্তু তাদের প্রক্সি। এই যে যে কোনো মিডল পাওয়ার বা রিজিওনাল পাওয়ার, সে কিন্তু সে নিজে শুধু যুদ্ধ করে না, তার কিন্তু একটা পলিটিক্যাল সিস্টেম কাজ করে। মানে তার সুতাটা এমন ভাবে ছড়ানো যে সে ওই সুতা ধরে টান দিলে যেন ওই সুতার মাথায় অন্য কেউ তার পক্ষে কাজ করতে থাকে। এই এই যে প্রক্সি নেটওয়ার্কটা, এটা কিন্তু একটা, তখন নতুন নতুন দেশ যারা নাকি রিজিওনাল পাওয়ার হইতে চায়, লাইক সৌদি আরবিয়া, লাইক টার্কি, লাইক পাকিস্তান, তখন তারা কিন্তু আপনার এই যে প্রক্সি নড, যে একটা ইফেক্টিভ ইফেক্টিভ ট্যাকটিক্স বা ইফেক্টিভ স্ট্র্যাটেজি, এটা কিন্তু আপনার নতুন করে দেখা দিবে। ঠিক আছে না? থার্ড পয়েন্ট হচ্ছে প্রলিফারেশন অফ মিসাইল। এই যে মিসাইলের যে একটা একটা সম্প্রসারণ ঘটবে সারা বিশ্বে, এই মিসাইল ইন্ডাস্ট্রিটা কিন্তু ফুলে ফেপে কিন্তু বড় হয়ে যাবে। প্রত্যেকেই কিন্তু এই যে মিড রেঞ্জ মিসাইল তারা তারা তাদের কি করবে, কে তাদের শত্রু হতে পারে, সেই শত্রু কতটুকু দূরে আছে বা তার সেন্সিটিভ লক্ষ্যবস্তু কতটুকু, সেটার উপর ভিত্তি করে সেই রেঞ্জের মিসাইলের কিন্তু একটা চাহিদা সারা বিশ্বে জড়াবে। এবং যারা সবচেয়ে সস্তায় মিসাইল সাপ্লাই করতে পারবে সেটা কে, চায়না, তারপর আপনার পাকিস্তান, তারপর আপনার হচ্ছে যে আপনার টার্কি, এরা এদের এদের মিলিটারি ইন্ডাস্ট্রি কিন্তু
গ্রো করবে, এবং এটাতে আমেরিকানরা কিন্তু আরেকটা বাড়ি খাবে তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিতে, এবং এই ওদের মিলিটারি ইকুইপমেন্টের চাহিদা কমে যেতে পারে। কারণ কেউ বেশি পয়সা দিয়ে, ইরান যদি কম পয়সায় ড্রোন বানায় আমেরিকার এই 12টা বাজাইতে পারে, কম পয়সায় মিসাইল বানায় যদি একটা 12টা বাজাই দিতে পারে, তাহলে আমি কেন $5 মিলিয়ন দিয়ে আমি আমেরিকার ইন্টারসেপ্টর কিনবো? এই যুক্তি আসবে তখন। থার্ড পয়েন্ট হবে যেটা, সেটা হচ্ছে যে এখন এটা অ্যালায়েন্স, একটা মিডল ইস্টে একটা মিলিটারি অ্যালায়েন্স হবে, অলরেডি কিন্তু এটা নিয়ে কথাবার্তা চলছে। সেটা হচ্ছে যে সৌদি, পাকিস্তান এবং টার্কি, এই যে অ্যালায়েন্সটা যদি হয়, তাহলে কিন্তু সেই অ্যালায়েন্সটা আমেরিকার উপরে যে নির্ভরশীলতা এটা কিন্তু কমাবে। এইভাবে এই যে আমেরিকার উপর যে চাপ তৈরি হবে, যে তোমরা থাকলে আমরা বিপদে থাকি, তুমি না থাকলে আমরা ভালো আছি, এবং এই অ্যালায়েন্সটা যদি হয়, তাহলে কিন্তু সেই ইসরায়েলের সেই আকাঙ্ক্ষা, গ্রেটার ডিজাইর, এটা কিন্তু একটা বিরাট, তখন পাকিস্তান ইনভলভ হলে কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার ইনভলভ হলো। হুম। যখন আপনি একটা মিলিটারি অ্যালায়েন্স থাকবে, সে ফর এক্সাম্পল একটা কিন্তু সময় এই ছিল দেশগুলো কি বুঝবে যে আমেরিকা তাদেরকে শুধুমাত্র জুজুর ভয় দেখাচ্ছে, এখানে কিছুই না? এটা তাদের বোঝার ব্যাপার না, তারা কিন্তু নিজেরাই এটা অলরেডি কিন্তু এই সাইকিটা কিন্তু আছে মিডল ইস্টে, হুম। এবং একটা ইন্টারনাল প্রেশার ক্রিয়েট হবে ফ্রম হুম। উইদিন, মানে তার নিজেদের দৃষ্টি, যে আমরা আমেরিকার সাথে এই যে প্রেশারটা এতদিন থেকে দিতে পারতো না, কিন্তু এই যেমন বাহরাইনে কিন্তু এটা অলরেডি একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, এই প্রেশার গুলি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে কিন্তু ইরানকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা কোনো ইসলামিক রেভলিউশন এক্সপোর্ট কোথাও করে নাই, তারা করতে যায়ও নাই। আর একটা জিনিস বলেছেন যে ইরান কিন্তু মুসলিম দেশগুলোর সাথে তাদের রিলেশন কিন্তু তাদেরকে শুধু সন্দেহের চোখে দেখা হয়, আসলে কিন্তু তাদের কোনো সেই শিয়া মানে শাসন, শাসনের যে স্বপ্ন, এই ধরনের কোনো স্বপ্ন তারা কখনোই, তারা এই গত 79 সালের পর থেকে কখনোই তারা এরকম কোন সিগন্যাল তারা দেয় নাই। মানে তাহলে তারা তাদের কথা, জনগণের সাধারণ মানুষের তাদের যদিও আমাদের হ্যাঁ, তাদের তাদের আমাদের জানা, আমি আমাদের বলি, বিষয়ের মধ্যে কিছু যায় তাদের আসে না, কথা আচ্ছা একটাই, একটু। তাদের হুম। কথা একটাই, তাদের কথা একটাই, সেটা হচ্ছে যে ইসরায়েল একটা টেরোরিস্ট দেশ। আপনি কয়েকদিন আগে জন মার্শমিয়ার, একজন মানে আমেরিকার একজন খুব নামকরা পলিটিক্যাল অ্যানালিস্ট, উনি বলছেন যে গত 70 দশকের পর থেকে এই পর্যন্ত আমেরিকা সারা পৃথিবীতে 38 মিলিয়ন, অর্থাৎ মানে 3,80,00,000 লোক মেরে ফেলেছে। বলে আমাদের সারা বিশ্বে সবচেয়ে বড় টেরোরিস্ট দেশ হলো আমেরিকা, তারপরে ইসরায়েল, আর কোনো টেরোরিস্ট দেশ নাই। হুম। বলে এটা তো হিসাব, অঙ্কের ব্যাপার, আপনি হিসাব নেন কতগুলি তারা যুদ্ধ করেছে, এবং তারা কি করেছে, তারা শুধুমাত্র ওই যে আপনি সে ফর এক্সাম্পল আপনি বিএমডব্লিউ গাড়ি কিনতে চান, এটাই আপনার দোষ, আপনি কেন কিনতে চাইলেন, তো আপনার উপর বোমা মারা শুরু করে দিলাম, আপনি যেন বিএমডব্লিউ না কিনতে পারেন। তো ইরান বলছে যে ইরান কিভাবে ইয়োর থ্রেট, ইরানের তো এমন কোনো ক্যাপাবিলিটি নাই সে আমার মেইনল্যান্ডে আমার আসতে পারে। আমেরিকার আর্ম ফোর্সেস এর একটা, তাদের অবজেক্টিভ কি জানেন, তাদের কিন্তু মিশন স্টেটমেন্ট হলো টু প্রোটেক্ট দ্য আমেরিকান ইন্টারেস্ট এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ভাই যে বললেন না 80টা দেশে ডিপ্লয়মেন্ট, ভাই তাদের তো মিশনই এটা, যে আমেরিকার ইন্টারেস্ট, আমেরিকার মানে স্বার্থ সারা পৃথিবীর সব জায়গায়, যে কোনো জায়গায় হোক না কেন, এটা এটা দেখা আমার দায়িত্ব, এটাই আমার দায়িত্ব, এই জন্য আমি আর্মি নিয়ে যাই। আপনারা যে বলেন না যে তুমি আর্মি ডিপ্লয় করবে, 700 বেজ আছে তাদের, কেন ডিপ্লয় করবে তারা? কারণ ওই একটা, তাদের মিশনটা হলো যে তাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সারা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে, যখন আমেরিকার স্বার্থ বিঘ্নিত হইতে পারে, এরকম যদি তারা আশঙ্কা করে, তাহলে সেখানে আমেরিকা দিয়ে, এটা তাদের, তাদের কনস্টিটিউশন তাদেরকে এই রাইটটা দিয়েছে। তো তারা তাদের কনস্টিটিউশনাল রাইট, তারা এই জন্য কিন্তু আমেরিকান সোলজাররা কিন্তু হাসি মুখে তারা যুদ্ধে চলে যায়, কারণ তারা জানে যে এখানে আমেরিকার ইন্টারেস্ট ইজ ইনভলভ। প্রশ্নটা হচ্ছে আমেরিকার ইন্টারেস্ট, অন্য কারো ইন্টারেস্ট। এই যুদ্ধে কিন্তু আমেরিকানরা নিজেরাই এখন বলছে, আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিতে পারি, যে আমেরিকাতে ক্রিশ্চিয়ানরা তারা প্রেয়ার সার্ভিস করছে যেন ইরান এই যুদ্ধে জেতে। ইজ আনহার্ড অফ। অ্যান্টিসেমিটিজম ইন আমেরিকাতে সাংঘাতিকভাবে গ্রো করেছে, এবং এটা কিন্তু ক্রিশ্চিয়ানরা কিন্তু তারা দে আর ভেরি আনহ্যাপি, মুসলিমরা না। তো ব্যাপারটা হচ্ছে কি, তার মানে ইসরায়েল কিন্তু এখন, ইসরায়েলের ভিতরে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়েছে। নিউ ইয়র্কের যারা জু, তারা কিন্তু বারবার বলতেছে যে আমরা কিন্তু সারা জীবন মুসলমানদের সাথে আমাদের শান্তিপ্রিয় অবস্থান ছিল, আমাদের সাথে হুম। তাদের কোনো সম্পর্ক, কোনো শত্রুতা ছিল না। কিন্তু এই যে জুডাইজম,
জুডাইজম যে মতবাদটা, এটাই কিন্তু সর্বনাশ করছে। হুম এবং এইটা তারা এইটা কিন্তু ইসরায়েলের মধ্যেই কিন্তু অনেক বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে জুদাইজমের বিরুদ্ধে। হ্যাঁ, আজকে জায়নিজমের আজকে যদি বিরুদ্ধে আপনি আমরা কিন্তু আজকে অনেকে আমি জানি না। আজকে বা কালকে আপনি কেনেসেটে যদি মানে ইসরায়েলের যে পার্লামেন্ট, কেনেসেটে একজন একজন পার্লামেন্টারিয়ান বক্তৃতা দিচ্ছিল যে নেতানিয়াহু ইজ এ ওয়ার ক্রিমিনাল, সে 32,000 শিশু সন্তানকে হত্যা করেছে। হুম, তারপরে এবং কতগুলি এক্সাম্পল দেখালো, বলে যে তারপরে কি করছে, তাকে অন্য পার্লামেন্টের মেম্বার তাকে কোলে করে ওই আপনি ওখান থেকে তার ওই পোডিয়াম থেকে সরাই দিছে। অর্থাৎ ইসরায়েলের ভিতরে কিন্তু একটা, যারা নাকি মধ্যপন্থী এবং হুম, বামপন্থী, তারা কিন্তু একটা খুব শক্ত ভয়েস রেজ করেছে। এবং সাধারণ মানুষ কিন্তু খুব এইবারের যে ধ্বংসাত্মক অবস্থা হয়েছে তেল আবিবে, এই পরিস্থিতি কিন্তু তারা আগে কখনো ফেস করেনি। হুম, তো এটাতে কি এতে কি ইরানকে কি দমানো গেছে? তা তো যায় না। তার মানে কি, যে তাদের এই সক্ষমতা নাই ইরানকে দমানো। তাহলে হুম, অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হচ্ছে যে ইসরায়েলকে যদি বিহেভ করতে হবে। বাট আমার মনে হয় না যে ইসরায়েল কখনো এই বিহেভ করবে, কারণ তাদের সেই সুপ্ত ইচ্ছা, এটা তারা কিন্তু তাদের ভিতরে পুষছে। এবং তারা কোনো এক সময়, তবে এইটাই হয়তোবা এই ইহুদিদের পতন ডেকে আনবে আবার। এবং জি। আবারও আমার কাছে কেন জানি মনে হয় ওভার এ পিরিয়ড অফ টাইম তারা কিন্তু বাস্তুচ্যুত হবে। এবং এই বাস্তুচ্যুত হইলে কিন্তু তারা আবার, কারণ এটা আপনি দেখবেন কোরআনে কিন্তু তারা সবসময়, তাদের কিন্তু কোনো স্থায়ী আবার ভূমি নাই। এই হুম। স্থায়ী আবার ভূমি তারা পাবে না, যদিও তারা ক্লেম করে যে এটা তারা অলরেডি তাদেরকে প্যালেস্টাইন মানে আল্লাহ এই ইসরায়েল ছেড়ে অন্য কোথাও, যদিও একটা ইতিহাস রয়েছে, তারা 80 অলরেডি। বছরের কিন্তু বেশি, আপনি জানেন তো, 80 বছরের বেশি আপনি কি কোথাও তারা জানেন, স্থায়িত্ব লাভ করতে পারেন না না। আপনি কি জানেন যে প্রচুর ইহুদিরা এখন তেলাবিব থেকে তারা হচ্ছে আপনার অন্যদিকে এই যাচ্ছে। যে গ্রিসের হচ্ছে আইল্যান্ড, ওটা কি সিসিলি? হুম, ফরাদ ভাইয়ের কথা শুনছি। সিসিলি তো, হ্যাঁ না, সিসিলিতেই সিসিলির কথা আপনার আমি সাইপ্রাস, হচ্ছে জানি। গ্রিসের গ্রিসের সাইপ্রাস অনেক ইহুদি সাইপ্রাস চলে সাইপ্রাস গেছে। সাইপ্রাসে কিন্তু সাইপ্রাস। সাইপ্রাসে কিন্তু তারা জমি কিনছে। তারা কিন্তু হুম, ম্যাসিভ জমি কিনছে। এবং তারা একটা বিশাল একটা মাইগ্রেশন তারা করেছে। অনেক অনেক ইহুদিরা নেদারল্যান্ডে চলে গেছে। তারা আফ্রিকান অনেক অনেক ইহুদিরা, দেশগুলোর অনেক বড় ল্যান্ড কিনতেছে, আফ্রিকাতেও হ্যাঁ। কিনতেছে। তো ব্যাপারটা হলো কি, তার মানে কি, ওরা যখন ল্যান্ড কিনবে, দ্যাট মিনস দে হ্যাভ এ ডিফারেন্ট ইন্টেনশন। তার মানে এক্স্যাক্টলি। তারা এখন দেখছে যে তাদের পক্ষে এখানে আর টিকে থাকা সম্ভব না। বিশেষ করে যারা যুদ্ধবাজ না, তারা কিন্তু সরে যাচ্ছে। তো তারা 10 এই বছর, তাদের ব্যাপারটা ইতিহাসে বললাম আমি 80 বছরের বেশি আমি তারা কোথাও তাহলে, থাকতে পারে নাই হ্যাঁ, তাদের ইতিহাসে। হ্যাঁ, তার মানে কি, ইরান যদি এই যুদ্ধে যদি আমেরিকানরা পরাজিত হয়, তাহলে কিন্তু মিডল ইস্টে একটা বিরাট রিস্ট্রাকচারিং হবে। এক্স্যাক্টলি, সেই হ্যাঁ। রিস্ট্রাকচারিং রাখতে হবে, রিঅ্যালাইনমেন্ট হবে। এখানে কিছু 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 অ্যালায়েন্স একটা সময় ছিল, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানে শেষ ওই পর্যন্ত সিয়াটল, মুসলিমদের ঐক্যবদ্ধ, মুসলিমদের একটা সেই শক্তিতে ফিরে আসার সম্ভাবনা আছে, যেটি এই অনেক এই শত এটা বছর আবার আগে এটা মুসলিমরা এটা এটা হারিয়েছে। এটা আবার এটা সম্ভব হবে না। এটা সম্ভব হবে না এই কারণে, এবং ঐক্যবদ্ধ মুসলিম হবে না কিন্তু কেন হবে হুম, না? কারণ ওইখানে কিন্তু ব্যক্তি স্বার্থ জড়িত। ওই হুম, ব্যক্তি স্বার্থকে টিকিয়ে রাখার জন্য ওরা একতাবদ্ধ হবে না সব মুসলিম কান্ট্রি। হুম। কিছু কিছু যে দিবে না, সমস্ত তাদেরকে মুসলিম হতে কান্ট্রি দিবে না। তবে একতা মনে হয় এই যে এই একতা জায়গাটি আসছে, এই জায়গাটি হ্যাঁ। আসছে তো মানে আসলে সব সাইড তো। কিন্তু কিন্তু আমি যে পয়েন্টগুলি আপনাকে বললাম, যে ইরান কিভাবে সাকসেস, এই আমেরিকা এবং ইসরায়েলের মতো একটা শক্তিকে, একটা একতাবদ্ধ শক্তিকে কিভাবে তারা সাস্টেন করলো এবং তারা এখন ডোমিনেট করছে, এটা কিন্তু একটা বিরাট স্টাডি ফর হুম, ফিউচার। এটা হলো একটা স্ট্র্যাটেজিক স্টাডি অনেক ছোট ছোট দেশের জন্য বা মাঝারি ধরনের দেশের জন্য, কিন্তু একটা স্ট্র্যাটেজিক কিন্তু স্টাডি এটা। এবং এই স্টাডিতে চলতে থাকবে আরো 10 থেকে 15 বছর। এবং হুম, এই স্টাডির ফল কি হবে, যেটা আমি আপনাকে বললাম, যে এই ধরনের রিজিওনাল পাওয়াররা কি করবে, মিসাইল কেনা শুরু করবে। এবং মিসাইল আমেরিকার যে মিলিটারি ইন্ডাস্ট্রি আছে, এটার উপর একটা একটা বিরূপ প্রতিক্রিয়া। এবং এতে আমেরিকানরা দুই ভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক, তাদের সফট পাওয়ার চলে গেছে এই ট্রাম্প আসার পরে, তারা কিন্তু তাদের বন্ধু হারিয়ে ফেলছে। দুই হচ্ছে, তাদের মিলিটারি ইন্ডাস্ট্রি এফেক্টেড হবে। তিন হলে ডলার উইল বিকাম উইক। সো অল টুগেদার ইট ইজ গোয়িং টু বি, এটা হলো আমেরিকার পতনের একটা শুরু। এক্স্যাক্টলি। এবং চায়না এবং রাশিয়া একটা গুলি খরচ না করে কিন্তু তারা তাদের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ তাদের অর্জন করে ফেলবে। তাদের লক্ষ্যে অর্জন হবে। জি। হ্যাঁ, এবং এবং চায়নার যত নতুন ইনভেন্টরিতে যত অস্ত্রপাতি আছে, সেগুলি কিন্তু টেস্ট অ্যান্ড ট্রায়াল কিন্তু এই যুদ্ধে হয়ে গেছে। জি। এবং তারা বের করে ফেলেছে এই যুদ্ধে কি কি জিনিস ইমপ্রুভ করতে হবে তাদের ওই এদেরকে ওভারকাম করতে।
এই হলো আমার ওভারঅল আমি বলবো চিত্র। আপনাকে অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক ফরহাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক যারা যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা অবশ্যই এই যুদ্ধের শেষ পর্যন্ত আপনাদেরকে সকল বিষয়ে অবগত করতে চাই। ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা দেখেছেন যে এখানে একটা লিঙ্ক দিয়েছি, যেখানে মেম্বারশিপ গ্রহণ করবার জন্য আপনাদেরকে আমি আহ্বান করব। আপনারা আমাদের ফেস দ্য পিপলের মেম্বারশিপ নিয়ে রাখতে পারেন। যখন ইচ্ছে হবে আপনারা যুক্ত হয়ে প্রশ্ন করবার জন্য যে কোনো বিষয়ে যে কোনো আলোচনায় আপনারা যুক্ত হতে পারবেন, যদি সেটি আপনাদেরকে যুক্ত করার কোনো সুযোগ থাকে। আপনার মেম্বারশিপ নিয়ে ফেস দ্য পিপলের পরিবারের সদস্য হতে পারেন। ধন্যবাদ। কাল আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।